ম্যাডাম, আমি এই প্রশ্নটি সমাধান করতে পারি, আমাকে একটি সুযোগ দিন। যখন আমাদের মতো বড় বড় টিচাররা এই প্রশ্ন সমাধান করতে পারল না, তখন এই গরিব ছেঁড়া পোশাক পরা ময়লা কোরানো ছেলে এটা কিভাবে সঠিক করে দেবে? আরে যা গিয়ে ময়লা করো, এটা তোর কাজ নয়। যে শিশুটিকে দেখে মানুষ ময়লাওয়ালা ভেবে দূরে পালিয়ে যেত, সেই ১০ বছরের শিশুটি গণিতের সেই অঙ্ক সমাধান করে দিল যা আইআইটির টপ প্রফেসররাও ২০ বছর ধরে মেলাতে পারেননি। কিন্তু যখন প্রফেসর বিশাল শর্মা সেই শিশুটির হাত দেখলেন, তখন তার পৃথিবী ওলটপালট হয়ে গেল। সেই হাতে ঠিক সেই চিহ্নটিই ছিল যা তার হারিয়ে যাওয়া ছেলের হাতে ছিল। শেষ পর্যন্ত কে ছিল এই রহস্যময় শিশু, আর কেনই বা ছেলেটিকে দেখে প্রফেসরের হোশ উড়ে গেল? সকাল ৬টা বেজেছিল এবং দিল্লির সবচেয়ে দামি সেন্ট জেভিয়ার ইন্টারন্যাশনাল স্কুল নিজের উজ্জ্বল দেওয়াল নিয়ে দাঁড়িয়েছিল। এখানে শুধু বড়লোকদের ছেলেমেয়েরাই পড়ত, যাদের কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। স্কুলের গেটে মার্সিডিজ, বিএমডব্লিউ আর অডির লাইন লেগে থাকত। কিন্তু আজ কিছু আলাদা ছিল। স্কুলের মূল দেওয়ালের বাইরে আবর্জনার স্তূপের কাছে একটি ১০ বছরের ছেলে দাঁড়িয়েছিল। তার নাম আরিয়ান ছিল, কিন্তু এই নাম তাকে কে দিয়েছিল তা সে নিজেও জানত না। তার জামাকাপড় এতটাই ছেঁড়া আর নোংরা ছিল যে মানুষ তাকে দেখলেই নাকে রুমাল দিয়ে নিত। তার চুল এলোমেলো ছিল, মুখে মাটি আর ময়লার দাগ ছিল। তার পায়ে একটি সবুজ আর একটি নীল চটি ছিল, যা সম্ভবত কোনো ডাস্টবিনে পেয়েছিল। কিন্তু কেউ যদি মন দিয়ে দেখত, তবে তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, ঠিক যেমন আকাশের তারা রাতে জ্বলে। আরিয়েন প্রতিদিন এখানে আসত ময়লা করানোর জন্য। তাকে প্লাস্টিকের বোতল, কৌটো আর কাগজ জোগাড় করে পুরনো জিনিসের দোকানে বিক্রি করতে হতো, যাতে দুবেলা খাবার জোটে। সে কোথা থেকে এসেছিল, তার বাবা মা কে ছিল, তা কেউ জানত না। সে শহরের বাইরের দিকে এক পুরনো বাসস্ট্যান্ডের কাছে থাকত, যেখানে গৃহহীন মানুষদের একটি ছোট বস্তি ছিল। মানুষ তাকে পাগল ভাবত, কারণ সে প্রায়ই মাটিতে কাঠের টুকরো দিয়ে অদ্ভুত সব চিহ্ন বানাত। তারা জানত না যে ওই চিহ্নগুলো গণিতের সূত্র ছিল। আরিয়ান জানত না গণিত কি হয়, কিন্তু তার মাথা সংখ্যাদের এক অদ্ভুত ভাষা বুঝত। যখন সে ময়লার স্তূপে কাজ করত, তখন সে বোতলগুলোর সংখ্যার মধ্যে প্যাটার্ন দেখতে পেত। যখন সে আকাশের দিকে তাকাত, তখন তার তারাদের অবস্থান তার কাছে কোনো গুপ্ত সংকেতের মতো লাগত। স্কুলের ভেতরে আজ বিশেষ ব্যস্ততা ছিল। প্রফেসর বিশাল শর্মা দিল্লির অন্যতম নামকরা গণিতবিদ ছিলেন। তিনি আইআইটি দিল্লি থেকে পড়াশোনা করেছিলেন এবং আমেরিকাতেও কাজ করেছিলেন। কিন্তু তার জীবনে এমন এক দুঃখ ছিল যা তাকে ভেঙে দিয়েছিল। ৮ বছর আগে তার ২ বছরের ছেলে একটি মেলায় হারিয়ে গিয়েছিল। তার নামও আরিয়ান ছিল। প্রফেসর বিশাল শর্মা আর তার স্ত্রী সুধা শর্মা সব জায়গায় খোঁজ করেছিলেন। পুলিশ, মিডিয়া, প্রাইভেট ডিটেকটিভ সবার সাহায্য নিয়েছিলেন, কিন্তু আরিয়ানের কোনো হদিশ পাওয়া যায়নি। এই দুঃখ প্রফেসরকে এতটাই কঠোর বানিয়ে দিয়েছিল যে তিনি এখন বাচ্চাদের সাথে ভালোবেসে কথাও বলতেন না। তিনি শুধু গণিতের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতেন এবং দিন-রাত কঠিন অঙ্ক সমাধানে লেগে থাকতেন। আজ প্রফেসর বিশাল শর্মা একটি বিশেষ চ্যালেঞ্জ নিয়ে এসেছিলেন। এটা এমন এক প্রশ্ন ছিল যা তিনি গত ২০ বছর ধরে সমাধানের চেষ্টা করছিলেন। এই প্রশ্নটি ফার্মেটের শেষ উপপাদ্য এবং কোয়ান্টাম গণিতের নীতিগুলোকে যুক্ত করত। এটি আন্তর্জাতিক গণিত সমাজে শর্মার অসম্ভব সমীকরণ নামে পরিচিত ছিল। প্রফেসর বিশাল শর্মা এই প্রশ্নের পেছনে নিজের পুরো যৌবন লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত এর কোনো সমাধান বের করতে পারেননি। আজ তিনি এই প্রশ্নটি নিজের সবচেয়ে মেধাবী ছাত্রদের সামনে রাখতে যাচ্ছেন। এই আশায় নয় যে কেউ এটা সমাধান করে দেবে, বরং যাতে বাচ্চারা বুঝতে পারে গণিত কতটা গভীর আর রহস্যময়। ক্লাসে নিস্তব্ধতা ছিল। সব ছাত্ররা জানত যে যখন প্রফেসর বিশাল শর্মা এতটা গম্ভীর মুডে আসেন, তখন বড় কিছু হতে চলেছে। তিনি ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখতে শুরু করলেন। প্রথমে কিছু সাধারণ সংখ্যা লিখলেন, তারপর জটিল চিহ্ন, তারপর এমন সব ফর্মুলা যা অন্য কোনো জগতের ভাষা মনে হচ্ছিল। ১৫ মিনিট ধরে তিনি লিখতে থাকলেন। যখন তিনি থামলেন, তখন পুরো বোর্ড অদ্ভুত সব চিহ্নে ভরে গিয়েছিল। বাচ্চারা অবাক হয়ে তাকিয়েছিল। কারোর কাছে তো এটা গণিত মনে হচ্ছিল নাকি কোনো জাদুর মন্ত্র, তাই বোঝা যাচ্ছিল না। প্রফেসর পেছনে ঘুরে তাকালেন এবং বললেন, এই প্রশ্নটি আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় দিয়ে তৈরি করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তোমাদের মধ্যে কেউ এটা কাল সকালের মধ্যে সমাধান করে দিতে পারো, তবে আমি আমার প্রফেসরই ছেড়ে দেব আর তাকে আমার সমস্ত সম্পত্তি দিয়ে দেব। বাইরে আরিয়ান ময়লার স্তূপে কাজ করছিল, কিন্তু তার নজর ক্লাসরুমের জানলার দিকে ছিল। যতক্ষণ প্রফেসর প্রশ্ন লিখছিলেন, আরিয়ান লোহার গ্রিল ধরে তাকিয়েছিল। যত প্রশ্নটি বোর্ডে ফুটে উঠছিল, আরিয়ানের চোখ ততই উজ্জ্বল হয়ে উঠছিল। তার কাছে এটা কোনো ভয়ঙ্কর প্রশ্ন মনে হচ্ছিল না। তার কাছে এটা এক সুন্দর কবিতার মতো মনে হচ্ছিল, যা তার মাথায় সুর বাজাচ্ছিল। সেই অঙ্কটি যেন তার সাথে কথা বলছিল, তাকে ডাকছিল। আরিয়ান বুঝতে পারল যে সে এই প্রশ্নটি বুঝতে পারছে। প্রতিটি চিহ্ন, প্রতিটি সংখ্যা তার কাছে পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু তখনই স্কুলের দারোয়ান তাকে দেখে ফেলল আর লাঠি উঁচিয়ে এলো, এখান থেকে যা নোংরা ছেলে, স্কুলকে বদনাম করছিস। আরিয়ান পালিয়ে গেল, কিন্তু ওই প্রশ্নটি তার মাথায় গেঁথে গিয়েছিল।
রাত 11টা বেজেছিল। শহরের আলোগুলো ধীরে ধীরে নিভে আসছিল, কিন্তু আরিয়ানের চোখে ঘুম ছিল না। সে তার জায়গায় শুয়েছিল, এক পুরনো বাসস্টপের নিচে, যেখানে সে খবরের কাগজ আর কার্ডবোর্ডের টুকরো দিয়ে একটি ছোট বিছানা বানিয়েছিল। তার কাছে কোনো বালিশ বা কম্বল ছিল না। শীতে সে তার ছেঁড়া পোশাকেই কুঁকড়ে থাকত। আজও পেটে খিদের জ্বালা হচ্ছিল, কারণ সে দুদিন ধরে শুধু একটি শুকনো রুটি পেয়েছিল। কিন্তু খিদের চেয়েও বেশি তার মাথায় ওই প্রশ্নটি প্রতিধ্বনিত হচ্ছিল। সেই চিহ্নগুলো, সেই সংখ্যাগুলো, সেই ফর্মুলাগুলো সব তার চোখের সামনে নাচছিল। তার মনে হলো যেন প্রশ্নটি তাকে বলছে, আরিয়ান, আমি তোমার অপেক্ষা করছি, এসো আর আমাকে সমাধান করো। আরিয়ান চুপচাপ উঠল। আশেপাশে সব গৃহহীন মানুষরা ঘুমাচ্ছিল। কেউ মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, কেউ ঠান্ডায় কাঁপছিল। আরিয়ান তার পায়ে সেই আলাদা আলাদা রঙের চটি দুটো পরল আর রাস্তায় বেরিয়ে পড়ল। রাতে দিল্লির রাস্তাগুলো নির্জন লাগছিল। এখানে সেখানে দু একটি দেরি করে ফেরা গাড়ি দেখা যাচ্ছিল। আরিয়ান দ্রুত স্কুলের দিকে দৌড়াল। তার মনে এক অদ্ভুত জিদ ছিল। সে জানত না এটা কি, কিন্তু সে জানত যে তাকে ওই অঙ্কটি সমাধান করতে হবে, যেন এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য। স্কুলে পৌঁছে আরিয়ান দেখল যে মূল গেট বন্ধ ছিল আর দারোয়ান তার কেবিনে ঘুমাচ্ছিল। কিন্তু আরিয়ান জানত যে স্কুলের পেছনের দেওয়ালের এক জায়গায় ভাঙা ছিল, যেখান থেকে সে প্রায়ই ময়লা তুলতে ঢুকত। সে চুপচাপ সেই জায়গায় পৌঁছল আর দেওয়াল টপকে স্কুলের ভেতরে ঢুকে গেল। স্কুলের বাগানতে রাতে খুব ভয়ঙ্কর লাগছিল। গাছের ছায়াগুলো ভূতের মতো নড়ছিল, কিন্তু আরিয়ানের কোনো ভয় লাগছিল না। সে সরাসরি সেই ক্লাসের দিকে গেল যেখানে দিনে ওই প্রশ্নটি লেখা হয়েছিল। ক্লাসের জানলা খোলা ছিল। আরিয়ান ভেতরে উকি দিল। বাইরে থেকে স্ট্রিট লাইটের হালকা আলো ভেতরে আসছিল, যা সরাসরি ব্ল্যাকবোর্ডের ওপর পড়ছিল। সেই প্রশ্নটি এখনও ওভাবেই লেখা ছিল। আরিয়ানের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে জানলা দিয়ে ভেতরে ঝাঁপ দিল। অন্ধকার ছিল, কিন্তু বোর্ড পরিষ্কার দেখা যাচ্ছিল। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে গেল। তার পা কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, বরং উত্তেজনায়। সে টিচারের টেবিলের কাছে গেল আর সেখান থেকে একটি চকের টুকরো তুলে নিল। সেই চক তার নোংরা খসখসে হাতে খুব ছোট লাগছিল। আরিয়ান বোর্ডটি দেখল। প্রফেসর বিশাল শর্মার প্রশ্ন সত্যিই জটিল ছিল, কিন্তু আরিয়ানের কাছে এটা জটিল মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল যেন ওই প্রশ্নটি শুধু তার জন্যই বানানো হয়েছে। সে বুঝতে পারছিল যে এখানে সময় আর স্থানের মধ্যে সম্পর্ক লুকিয়ে আছে। এখানে অনন্তের গণনা করা হয়েছে। এখানে এমন সব সূত্র আছে যা মহাবিশ্বের জট খুলে দেয়। আরিয়ান লিখতে শুরু করল। প্রথমে সে ধীরে ধীরে লিখছিল, কিন্তু যত তার মাথা কাজ করতে লাগল, তার গতি বেড়ে গেল। রাতের নিস্তব্ধতায় শুধু চকের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, খট খট খট। আরিয়ান সমানে লিখে যাচ্ছিল। সে ভুলে গেল যে সে ক্ষুধার্ত। সে ভুলে গেল যে সে এক ময়লা কুড়ানো বাচ্চা। সে ভুলে গেল দুনিয়া তাকে কিভাবে দেখে। এই মুহূর্তে সে শুধু একজন গণিতবিদ ছিল যে মহাবিশ্বের রহস্য সমাধান করছে। তার মাথায় একের পর এক সমাধান আসতে থাকল। সে দেখতে পাচ্ছিল কিভাবে সংখ্যাগুলোর মধ্যে লুকিয়ে থাকা সেতু তৈরি হচ্ছে। সে দেখতে পাচ্ছিল কিভাবে গণিতের নিয়মগুলো একে অপরের সাথে যুক্ত হচ্ছে। 4 ঘন্টা পর রাত 3টের সময় আরিয়ান তার কাজ শেষ করল। পুরো বোর্ড ভরে গিয়েছিল। ওপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় সমীকরণ, ফর্মুলা আর গণনা লেখা হয়েছিল, এবং সবার নিচে একটি ছোট বক্সের মধ্যে আরিয়ান চূড়ান্ত উত্তরটি লিখেছিল। সেই উত্তরটি এতটাই সহজ ছিল যে কেউ অবাক হয়ে যেত। এত জটিল প্রশ্নের জবাব ছিল তা, শুধু একটি সংখ্যা। আরিয়ান পেছনে সরল এবং নিজের কাজ দেখল। তার মুখে এক পরিতৃপ্তির হাসি ছিল, যা সম্ভবত সে কখনো খুশির মুহূর্তেও পায়নি। আরিয়ান চকটি টেবিলে রেখে দিল। সে আরও একবার বোর্ডের দিকে তাকিয়ে থাকল, যেমন একজন শিল্পী নিজের শিল্পকর্মকে দেখে। তারপর সে জানলার দিকে গেল। বাইরে সকাল হতে এখনও দেরি ছিল। সে জানলা দিয়ে বাইরে ঝাঁপ দিল এবং ঠিক যে পথে এসেছিল সেই পথেই স্কুল থেকে বেরিয়ে গেল। সে নিজের জায়গায় ফিরে গেল, নিজের কার্ডবোর্ডের বিছানায় শুয়ে পড়ল আর তৎক্ষণাৎ গভীর ঘুমে তলিয়ে গেল। সে জানত না যে পরের দিন সকালে তার জীবন চিরকালের জন্য বদলে যেতে চলেছে। সকাল 8টায় প্রফেসর বিশাল শর্মা নিজের বরাবরের সময়ে স্কুলে পৌঁছালেন। তাকে আজও রাগী দেখাচ্ছিল, কারণ তিনি জানতেন যে কালকের প্রশ্ন কেউ সমাধান করতে পারেনি। তিনি সোজা নিজের ক্লাসে গেলেন।
তার সাথে স্কুলের প্রিন্সিপাল মীরাও ছিলেন, যিনি দেখতে চেয়েছিলেন সত্যি কি কোনো ছাত্র এই অসম্ভব চ্যালেঞ্জ পূরণ করতে পেরেছে কিনা। প্রফেসর যেমনই ক্লাসের দরজা খুললেন আর ভেতরে পা রাখলেন, তার হাত থেকে ফাইলগুলো পড়ে গেল। তার চোখ বড় হয়ে গেল, আর তিনি যেন পাথরের মূর্তিতে পরিণত হলেন। বোর্ডে তার প্রশ্ন সমাধান হয়ে গিয়েছিল। শুধু সমাধানই হয়নি, বরং এমন উপায়ে সমাধান হয়েছে যা তিনি কল্পনাও করতে পারেননি। প্রফেসর ধীরে ধীরে বোর্ডের কাছে গেলেন। তার হাত কাঁপছিল। তিনি নিজের চশমা খুলে পরিষ্কার করতে থাকলেন আর বারবার বোর্ডের দিকে তাকাতে থাকলেন। প্রিন্সিপাল মীরাও অবাক ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, বিশাল, এটা কি সঠিক? প্রফেসর বিশাল শর্মার গলায় কম্পন ছিল যখন তিনি জবাব দিলেন, মীরা, এটা শুধু সঠিকই নয়, বরং এটা তো জিনিয়াস। যে কাজ আমি ২০ বছর ধরে করছিলাম তা কেউ এক রাতে শেষ করে দিয়েছে। প্রফেসর বোর্ডে লেখা প্রতিটি স্টেপ মন দিয়ে দেখলেন। এখানে এমন সব পদ্ধতি ব্যবহার করা হয়েছিল যা শুধু একজন প্রকৃত গণিতবিদই বুঝতে পারতেন। এখানে ক্যালকুলাস, অ্যালজেব্রা আর জ্যামিতির এত সুন্দর মিশ্রণ ছিল যে একে একটি শিল্পকর্ম মনে হচ্ছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে এই কাজ কোনো বাচ্চা করেছে। হাতের লেখা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটি কোনো প্রশিক্ষিত গণিতবিদ নয়, বরং কোনো শিশু ছিল, এবং সেও এমন শিশু যে সম্ভবত কখনো স্কুলের শিক্ষাও মেয়েনি। প্রফেসর তৎক্ষণাৎ সিকিউরিটি অফিসারকে ডাকলেন। জলদি কাল রাতের সিসিটিভি ফুটেজ নিয়ে এসো, আমাকে জানতে হবে এই চমৎকার কাজটি কে করেছে। ২০ মিনিট পর সিকিউরিটি অফিসার রমেশ একটি ল্যাপটপ নিয়ে এলো। প্রফেসর, প্রিন্সিপাল মীরা আর অন্য কিছু টিচার সবাই স্ক্রিনের চারদিকে জমা হলেন। রমেশ কাল রাত ১টা থেকে ফুটেজ চালানো শুরু করল। রাত ২:৩০ স্ক্রিনে একটি ছোট ছায়া দেখা গেল। ক্যামেরার কোয়ালিটি ভালো ছিল না, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল যে কোনো এক শিশু স্কুলের দেয়াল টপকে ভেতরে এসেছে। সেই শিশুটি সরাসরি ক্লাসের দিকে গেল আর জানলা দিয়ে ভেতরে ঢুকে গেল। তারপর আগামী ৪ ঘণ্টা ধরে সে সমানে বোর্ডে কিছু লিখতে থাকল। সকাল ৩:৩০ সে জানলা দিয়ে বাইরে ঝাঁপ দিল আর দেয়াল টপকে ফিরে গেল। এ তো সেই ময়লা কুড়োনো ছেলেটি যে প্রতিদিন এখানে আসে, রমেশ বলল। একে আরিয়ান বলে, বড় অদ্ভুতে, সবসময় একা থাকে। প্রফেসর বিশাল শর্মার বুক ধরভর করতে লাগল। যখন রমেশ আরিয়ান নাম নিল, তখন তার মনে হলো যেন কোনো ইলেকট্রিক শক লেগেছে। তার হারিয়ে যাওয়া ছেলের নামও আরিয়ান ছিল। কিন্তু এটা তো স্রেফ একটা কাকতালীয় হতে পারে। এই শহরে হাজারো বাচ্চার নাম আরিয়ান হতে পারে। প্রিন্সিপাল মীরা বললেন, বিশাল, এটা খুব অদ্ভুত কথা। এক ময়লা কুড়োনো বাচ্চা এত উচ্চস্তরের গণিত কিভাবে জানতে পারে? কোথাও কোনো প্রতারণা তো নেই? প্রফেসর জবাব দিলেন, মীরা, আমি এই প্রশ্নটিকে ২০ বছর ধরে জানি। এটা কোথাও বইতে পাবে না। এটা আমার নিজের বানানো প্রশ্ন, আর যে পদ্ধতি ব্যবহার করে এটা সমাধান করা হয়েছে তা এতটাই অনন্য যে এটা শুধু একজন প্রকৃত জিনিয়াসই করতে পারে। প্রফেসরের মন অস্থির হচ্ছিল। তিনি সেই ছেলেটির সাথে দেখা করতে চেয়েছিলেন যেই কামাল করেছে, কিন্তু তার মনে একটি ভয়ও ছিল, কোথাও কি এটা সেই আরিয়ান নয় যে ৮ বছর আগে হারিয়ে গিয়েছিল? কিন্তু এটা কিভাবে হতে পারে? যদি সে তার ছেলে হতো, তবে সে এই অবস্থায় কিভাবে থাকত, আর এত কম বয়সে এত গণিত কিভাবে জানত? প্রফেসর রমেশকে জিজ্ঞেস করলেন, তুমি জানো এই আরিয়ান কোথায় থাকে? রমেশ জবাব দিল, স্যার, আমি শুনেছি ও পুরনো বাসস্ট্যান্ডের কাছে কোথাও থাকে। ওখানে অনেক গৃহহীন মানুষ থাকে। প্রফেসর তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, আমি আজই ওর সাথে দেখা করতে যাব। আমাকে জানতে হবে এই শিশুটি কে আর এই গণিত কোথা থেকে শিখেছে। দুপুরের সময় প্রফেসর বিশাল শর্মা আর প্রিন্সিপাল মীরা স্কুল থেকে বেরোলেন আর সোজা পুরনো বাসস্ট্যান্ডের দিকে গেলেন। সেই জায়গাটি শহরের সবচেয়ে গরিব এলাকাগুলোর মধ্যে একটি ছিল। এখানে নোংরা, দুর্গন্ধ আর দারিদ্র্যের রাজত্ব ছিল। ছেঁড়া ঝুপড়ি, নোংরা নালা আর ময়লার স্তূপ সব দিকে দেখা যাচ্ছিল। প্রফেসরের মন খারাপ হয়ে যাচ্ছিল। যদি সত্যি এটা তার ছেলে হয়, তবে সে এই অবস্থায় কিভাবে বেঁচে আছে? বাসস্ট্যান্ডের কাছে তারা কিছু লোকের কাছে জিজ্ঞাসাবাদ করলেন। এক বৃদ্ধ লোক জানালেন, হ্যাঁ, আরিয়ান এখানেই কোথাও থাকে। অদ্ভুত ছেলে, সবসময় একা থাকে, কারো সাথে কথা বলে না। লোক বলেও পাগল, কারণ ও সবসময় মাটিতে কিছু লিখতে থাকে। প্রফেসরের বুক আরও দ্রুত ধরফর করতে লাগল। অবশেষে তারা আরিয়ানকে খুঁজে পেলেন। সে একটি পুরনো বাসের নিচে বসে কিছু প্লাস্টিকের বোতল পরিষ্কার করছিল। যখন প্রফেসর তাকে দেখলেন, তখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই শিশুটি দেখতে ১০ বছরের ছিল, ঠিক সেই বয়সের যেমন তার হারিয়ে যাওয়া ছেলের এখন হওয়া উচিত ছিল। কিন্তু এই শিশুটির অবস্থা খুব খারাপ ছিল। জামাকাপড় খুব নোংরা আর ছেঁড়া ছিল, চুল উস্কো খুস্কো ছিল, আর মুখ ধুলোয় মাখা ছিল। প্রফেসর ধীরে ধীরে আরিয়ানের কাছে গেলেন। আরিয়ান তাকে দেখল তো ভয় পেয়ে গেল।
তার মনে হলো বোধহয় স্কুলে ঢোকার অপরাধে তাকে শাস্তি দেওয়া হবে। সে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু প্রফেসর ভালোবেসে বললেন, আরিয়ান, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আরিয়ান ভয়ে ভয়ে প্রফেসর বিশাল শর্মার দিকে তাকাল। তার চোখে ভয় ছিল, কিন্তু সাথে এক অদ্ভুত চেনাভাবও ছিল, যেন সেই চোখগুলোকে কোথাও দেখেছে। প্রফেসর ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার নাম আরিয়ান না? আরিয়ান ইতস্তত করে মাথা নাড়াল। আর তুমি কাল রাতে স্কুলে গিয়ে বোর্ডে গণিতের প্রশ্ন সমাধান করেছ? আরিয়ানের ভয় আরও বেড়ে গেল। সে ভাবল এবার নির্ঘাত তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমি কিছু চুরি করিনি, আমি শুধু এই প্রশ্নটি ঠিক করে দিয়েছিলাম, ওটা আমাকে বিরক্ত করছিল। প্রফেসরের মন গলে গেল। তিনি হাঁটু গেড়ে আরিয়ানের সমান উচ্চতায় বসে বললেন, বাবা, তুমি কিছু ভুল করনি, উল্টে তুমি অনেক বড় কাজ করেছ। আমি শুধু জানতে চাই, তুমি এই গণিত কোথা থেকে শিখেছ? আরিয়ান ধীরে ধীরে জবাব দিল, স্যার, আমি কোথাও থেকে শিখিনি, আমার শুধু সংখ্যাগুলো মাথায় ঢুকে যায়। যখন আমি ওই প্রশ্নটি দেখলাম তো আমার মনে হলো যেন ওটা আমার সাথেই কথা বলছে। প্রফেসর বিশাল শর্মা বুঝতে পারছিলেন যে এ কোনো সাধারণ শিশু নয়, কিন্তু তার মনে এখনও সবচেয়ে বড় প্রশ্ন এটিই ছিল যে কোথাও কি এটা তার হারিয়ে যাওয়া ছেলে নয়। তিনি সাহস করে জিজ্ঞেস করলেন, আরিয়ান, তোমার বাবা মায়ের কথা কিছু মনে আছে? আরিয়ান মাথা নাড়াল। না স্যার, আমার কিছু মনে নেই, আমি যখন থেকে জ্ঞান ফিরে পেয়েছি এখানেই থাকছি। প্রফেসরের বুক জোরে ধরফর করতে লাগল। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আরিয়ান, তোমার হাতে কোনো চিহ্ন আছে? আরিয়ান অবাক হয়ে নিজের হাত দেখল। তার ডান হাতের তালুতে একটি ছোট জন্মগত তিল ছিল, যা একটি তারার আকারের ছিল। প্রফেসর যখন সেই চিহ্নটি দেখলেন তখন তার চোখে জল এসে গেল। ঠিক এই চিহ্নটি তার হারিয়ে যাওয়া ছেলের হাতেও ছিল। প্রফেসর কাঁপা কাঁপা হাতে আরিয়ানের হাত ধরলেন, সেই তারার চিহ্নটিকে ছুলেন। তার গলায় কম্পন ছিল। আরিয়ান, এই চিহ্ন, এটা ঠিক সেরকমই যেমন আমার ছেলের হাতে ছিল। আরিয়ান অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। আপনার ছেলে? প্রফেসরের চোখ দিয়ে জল পড়ছিল। হ্যাঁ, আমার ছেলের নামও আরিয়ান ছিল। ও ৮ বছর আগে হারিয়ে গিয়েছিল, তখন ও শুধু ২ বছরের ছিল। আরিয়ান কিছুই বুঝতে পারছিল না। সে শুধু দেখছিল যে এই বড় মানুষটি কেন কাঁদছে। প্রফেসর নিজের চোখের জল মুছলেন এবং বললেন, আরিয়ান, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যেতে চাই। সেখানে এক মহিলা আছেন যিনি তোমাকে দেখলে খুব খুশি হবেন। আরিয়ান ভয় পেয়ে গেল। স্যার, আমি কোথাও যাব না, আমাকে এখানেই থাকতে হবে। প্রফেসর ধৈর্য ধরে বললেন, বাবা, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না, আমি শুধু তোমাকে আমার বাড়িতে খাবার খাওয়াতে চাই। তুমি কতক্ষণ ধরে না খেয়ে আছো? আরিয়ানের পেট সত্যিই খালি ছিল। সে ২ দিন ধরে শুধু জল খেয়েছিল, কিন্তু সে এখনও ইতস্তত করছিল। প্রফেসর বললেন, চলো, আগে তোমাকে খাবার খাওয়াই, তারপর আমি তোমাকে আবার এখানেই ছেড়ে দেব। অবশেষে আরিয়ান রাজি হল। প্রফেসর আরিয়ানকে নিজের গাড়িতে বসিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। রাস্তায় আরিয়ান খুব চুপচাপ ছিল। সে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিল। যখন তারা প্রফেসরের বাড়িতে পৌঁছলেন তখন আরিয়ান অবাক হয়ে গেল। এখানে এটি একটি খুব বড় আর সুন্দর বাড়ি ছিল। বাগান, ফুল, সুন্দর দরজা, সবকিছু তার কাছে কোনো স্বপ্নের মতো ছিল। প্রফেসর কলিং বেল বাজালেন। দরজা খুলতেই সামনে এক মহিলা দাঁড়িয়েছিলেন। এটি সুধা শর্মা ছিলেন, প্রফেসরের স্ত্রী। যখন তিনি আরিয়ানকে দেখলেন তখন তিনি যেন পাথরের মতো হয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর তিনি দরজার সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে পড়লেন। প্রফেসর বললেন, সুধা, এ আরিয়ান, সেই শিশুটি যে আমার ২০ বছর পুরনো প্রশ্নটি সমাধান করেছে। সুধা শর্মা ধীরে ধীরে আরিয়ানের কাছে এলেন। তিনি তার মুখ মন দিয়ে দেখলেন। আরিয়ানের চোখ, নাক, কান সবকিছু তার পরিচিত লাগছিল। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, বিশাল, এটা কি কোথাও সেই নয় তো? প্রফেসর বললেন, সুধা, এর হাতে ঠিক সেই তারার চিহ্নটি আছে। সুধা শর্মা আরিয়ানের হাত দেখলেন। যখন তিনি ওই চিহ্নটি দেখলেন তখন তিনি কাঁদতে লাগলেন। আরিয়ান বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। সে জিজ্ঞেস করল, আন্টি, আপনি কেন কাঁদছেন? সুধা শর্মা তাকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি আমার ছেলের মতো লাগছে। আরিয়ানের এই জড়িয়ে ধরাটা অদ্ভুত লাগল, কিন্তু ভালোও লাগল। তাকে কেউ কখনো এত ভালোবাসায় জড়িয়ে ধরেনি। সুধা শর্মা আরিয়ানকে স্নান করালেন, তাকে নতুন জামা কাপড় পরালেন আর খাবার খাওয়ালেন। যখন আরিয়ান পরিষ্কার পরিচ্ছন্ন হল তখন সে একদম অন্য কোনো শিশুর মতো লাগছিল। সুধা শর্মার মন বলছিল যে এটাই তাদের হারিয়ে যাওয়া ছেলে, কিন্তু তাদের মাথা বলছিল যে এটা কিভাবে হতে পারে।
রাতের সময় যখন আরিয়ান ঘুমিয়ে পড়ল তখন প্রফেসর আর সুধা শর্মা কথা বলতে বসলেন। সুধা বললেন, বিশাল, আমি জানি এটা পাগলামি মনে হচ্ছে, কিন্তু এই শিশুটি আমাদের আরিয়ানের মতো লাগছে। প্রফেসর জবাব দিলেন, সুধা, আমারও এটাই মনে হচ্ছে। কিন্তু যদি এটা সত্যি আমাদের ছেলে হয়, তবে সে এত বছর কোথায় ছিল আর এর গণিতের এত জ্ঞান কিভাবে আছে? পরের দিন প্রফেসর ডাক্তারের সাথে যোগাযোগ করে আরিয়ানের ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু তাদের মনে আগে থেকেই বিশ্বাস ছিল যে এটি তাদের নিজেদের ছেলে। তারা আরিয়ানকে আবার স্কুলে নিয়ে গেলেন এবং সমস্ত টিচারদের সামনে তাকে সম্মানিতও করলেন। ৩ দিন পর ডিএনএ টেস্টের রিপোর্ট এলো। প্রফেসর বিশাল শর্মা আর সুধা শর্মা ডাক্তারের কেবিনে বসেছিলেন। তাদের বুকের ধরফরানি বেড়ে যাচ্ছিল। ডাক্তার রিপোর্ট খুললেন আর হেসে বললেন, অভিনন্দন, এটা 100% প্রমাণিত হয়েছে যে আরিয়ান আপনাদের নিজেদের ছেলে। এটা শুনতেই সুধা শর্মা খুশিতে কেঁদে ফেললেন আর প্রফেসরের চোখেও জল এসে গেল। ৮ বছর পর তারা তাদের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছিলেন। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটি ছিল যে আরিয়ান এই ৮ বছরে কোথায় ছিল আর সে গণিত কিভাবে শিখল। যখন তারা আরিয়ানকে এইসব জিজ্ঞেস করলেন, তখন আরিয়ান জানালো যে তার নিজের কোনো অতীত মনে নেই। সে শুধু এটুকু জানে যে সে সবসময়ই ওই বাস স্ট্যান্ডের আশেপাশে থেকেছে। কিছু গৃহহীন মানুষ তার দেখাশোনা করেছে। যখন সে ছোট ছিল তখন এক বৃদ্ধ লোক তার খেয়াল রাখত যে পুরনো জিনিসের ব্যবসা করত। সেই দোকানে পুরনো বই পাওয়া যেত যা আরিয়ান পড়তে থাকত। প্রফেসর সেই বৃদ্ধ লোকের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তার নাম রামু কাকা ছিল। রামু কাকা জানালেন, স্যার, এই ছেলেটি ৮ বছর আগে খুব খারাপ অবস্থায় পাওয়া গিয়েছিল। কেউ একে বাস স্ট্যান্ডে ছেড়ে গিয়েছিল। ও খুব অসুস্থ ছিল আর কিছুই মনে ছিল না। আমি ওর দেখাশোনা করেছি। ও খুব অদ্ভুত ছেলে, সবসময় বইতে মুখ গুজে থাকত। আমি তো পড়াশোনা জানি না, কিন্তু ও বইগুলো দেখেই সব কিছু বুঝে যেত। রামু কাকা এও জানালেন যে আরিয়ানের মধ্যে কিছু বিশেষ ব্যাপার ছিল। সে খুব তাড়াতাড়ি জিনিস শিখে যেত। স্যার, এই ছেলেটি জাদুকর। আমি দেখেছি ওকে যে ও হাওয়ায় আঙুল দিয়ে কিছু লিখতে থাকে। আমার মনে হতো ও পাগল, কিন্তু এখন বুঝলাম ও তো জিনিয়াস। রামু কাকার চোখে জল ছিল যখন তিনি বললেন, স্যার, আমি খুশি যে ও নিজের ঘর ফিরে পেয়েছে।